আচ্ছা, কিভাবে একটা দেশ শুধুমাত্র একটা ইভেন্টের মাধ্যমে $2 বিলিয়ন বিশাল বাণিজ্য ঘাটতি পূরণের দিকে এগিয়ে যেতে পারে? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। মেড ইন বাংলাদেশের সেই অসাধারণ সফলতার গল্প, যা আমাদের দেখায় যে সঠিক কৌশল থাকলে যে কোনো বাণিজ্যিক বাধা টপকানো সম্ভব। একবার শুধু এই চারটার দিকে দেখুন। 2022-এর কথা, ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করছে $2.35 বিলিয়ন পণ্য। আর উল্টো দিকে বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করছে মাত্র $178 মিলিয়ন। মানে একটা আকাশ পাতাল ব্যবধান। আর এটাই ছিল আসল চ্যালেঞ্জ। তো প্রশ্নটা হচ্ছে, এই যে প্রায় $2 বিলিয়ন বিশাল একটা গ্যাপ, এটা পূরণ করা যাবে কিভাবে? আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। এই বিশাল বাণিজ্য ঘাটতিটাই ছিল বাংলাদেশ ব্রাজিল সম্পর্কের মূল চ্যালেঞ্জ। কিন্তু দেখুন, প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু একটা নতুন সম্ভাবনাও লুকিয়ে থাকে। এক্ষেত্রেও ঠিক তাই ছিল। সুযোগ ছিল পণ্যের ভাণ্ডার বাড়ানো আর সম্পূর্ণ নতুন একটা বাজারে ঢোকার। আর এই চ্যালেঞ্জটাকেই মোকাবেলার জন্য নেওয়া হলো একটা যুগান্তকারী পদক্ষেপ, মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। এটা শুধু একটা আয়োজন ছিল না, এটা ছিল সমস্যাটার একটা সুনির্দিষ্ট কৌশলগত সমাধান। এখন কথা হলো, এই এক্সপোর আসল উদ্দেশ্যটা কী ছিল? এটা কিন্তু কোনো সাধারণ প্রদর্শনী ছিল না। এটা ছিল একটা ডিল কেন্দ্রিক সেতু। মানে এর লক্ষ্যটা ছিল একদম সোজা সাপটা, বাংলাদেশের বিক্রেতাদের আর ব্রাজিলের ক্রেতাদের এক জায়গায় নিয়ে আসা, যাতে কথাবার্তাগুলো দ্রুতই সত্যিকারের ব্যবসায়িক চুক্তিতে পরিণত হতে পারে। আচ্ছা, তো চলুন এখন দেখি এই এক্সপোটাকে সফল করার জন্য ঠিক কী পরিকল্পনা করা হয়েছিল। এর পেছনে ছিল দারুণ 3টা কৌশল, যা বলতে পারেন একটা নিখুঁত নীল নকশার মতো কাজ করেছে। এই সাফল্যের ফর্মুলাটা আসলে 3টা মূল স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। 1. বাজারে সবার আগে প্রবেশের সুবিধা নেওয়া। 2. ক্রেতাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে তারা পুরোপুরি আস্থা রাখতে পারে। আর 3. এটাকে শুধু একমুখী বিক্রির বদলে 2 দেশের জন্যই একটা সুযোগ হিসাবে তুলে ধরা। চলুন প্রত্যেকটা বিষয় একটু ভেঙে দেখা যাক। প্রথম কৌশলটা ছিল ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। মানে লাতিন আমেরিকার মতো এত বড় একটা অঞ্চলে এটাই ছিল বাংলাদেশের প্রথম কোনো বড় বাণিজ্য প্রদর্শনী। আর এ কারণেই এটা সবার চোখে পড়ে যায়। বাংলাদেশি ব্র্যান্ডগুলো এমন একটা পরিচিতি পায় যা আগে কখনো সম্ভবই হয়নি। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো আস্থা তৈরি করা। দেখুন, যে কোনো নতুন বাজারে বিশ্বাসের অভাবটাই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই এক্সপোতে যখন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স বা বিবিসিসিআইয়ের মতো প্রতিষ্ঠান আর বড় বড় কূটনীতিক নেতারা উপস্থিত থাকলেন, তখন ব্রাজিলিয়ান ক্রেতাদের মনে একটা গভীর আস্থা তৈরি হল। আর এই বিশ্বাসটাই ছিল অমূল্য। আর তৃতীয় কৌশলটা ছিল এক কথায় অসাধারণ। এক্সপোটা শুধু বাংলাদেশের পণ্য বিক্রির একটা জায়গা ছিল না, এখানে ব্রাজিলের শক্তিশালী দিকগুলো, যেমন তাদের কৃষিপণ্য, সেগুলো তুলে ধরা হয়েছে। এতে কি হলো? ব্যাপারটা আর একতরফা বিক্রির মধ্যে থাকল না, বরং 2 দেশের মধ্যে একটা পারস্পরিক বাণিজ্যের সুযোগ তৈরি হলো। তো এত সব পরিকল্পনা আর কৌশলের পর আসল ফলাফলটা কি দাঁড়ালো? চলুন এবার একটু দেখি এই আয়োজনটা বাস্তবে ঠিক কতটা সফল হয়েছিল। এই স্লাইডটাই কিন্তু আসল গল্পটা বলছে। এক্সপোর পরে পণ্য বিতরণ আর সোর্সিং নিয়ে আলোচনাগুলো শুধু কথার কথা হয়ে থাকেনি, সেগুলো একদম চুক্তির পর্যায়ে চলে গেছে। টেক্সটাইল, পাট, ফার্মাসিউটিক্যালসের মতো অনেকগুলো খাতে প্রাথমিক চুক্তিও সই হয়েছে। এমনকি 2 দেশের ব্যবসায়ীরা মিলে জয়েন্ট ভেঞ্চার করার আলোচনাও শুরু করেছেন। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে এটা 2 পক্ষের জন্যই একটা উইন উইন পরিস্থিতি ছিল। বাংলাদেশের রপ্তানিকারকরা যেমন নতুন বাজার আর ক্রেতার খোঁজ পেলেন, তেমনি ব্রাজিলের আমদানিকারকরাও এক জায়গাতেই অনেকগুলো যাচাই করা সাপ্লায়ার পেয়ে গেলেন। এতে তাদের সময় আর খরচ দুটোই বাঁচল। কিন্তু এই এক্সপোর প্রভাব কি শুধু এই কয়েকটি চুক্তির মধ্যেই শেষ? একদমই না। এর সবচেয়ে বড় সাফল্যতা আসলে লুকিয়ে আছে এর দীর্ঘস্থায়ী প্রভাবে। বিসিসিআইয়ের মোহাম্মদ জয়নাল আবেদিনের এই কথাটাতেই আসলে পুরো ঘটনার সারমর্মটা লুকিয়ে আছে। তিনি বলেছেন, বাণিজ্য বৃদ্ধি কেবল একটি নীতিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি সম্পর্ক এবং বাস্তবায়নের খেলা। আর এই এক্সপো ঠিক সেই সম্পর্ক আর বাস্তবায়নের কাজটাই করে দেখিয়েছে। আর এখানেই এর আসল উত্তরাধিকার। এই এক্সপো শুধু একটা সফল আয়োজন না, এটা একটা পুনরাবৃত্তিযোগ্য মডেল, বা বলতে পারেন একটা সফলতার ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছে। এটা প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে এই রকম সফল বাণিজ্যিক সেতু আবার তৈরি করতে পারে। এখন প্রশ্ন হল, এই সফল মডেলটা ব্যবহার করে বাংলাদেশ তার পরের বাণিজ্যিক সেতুটা ঠিক কোথায় তৈরি করতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।